দেওয়াল ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে ঘুরছে। নিস্তব্ধ রুমে এই শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। ইফাজ বারবার নিজের হাত ঘড়ির দিকে তাকাচ্ছে। মূলত সে কারোর জন্য অপেক্ষা করছে। পিহু সোফার হ্যান্ডেলে হাত রেখে কপাল ধরে বসে আছে। ঈশান তার মায়ের পাশে বসে আছে। মীরা দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে মীরার মুখ থেকে কথা বের হচ্ছে না। সে সবটাই পিহুর উপর ছেড়ে দিয়েছে। আজ যা করার পিহুই করবে। কিন্তু এত অপেক্ষা কিসের? কি করতে চাইছে ইফাজ তা কেউ বুঝতে পারছে না। মোহিত একপাশে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। টান টান উত্তেজনা কাজ করছে ওর মধ্যে। এরকম উত্তেজনা ক্রিকেট ম্যাচ দেখার সময়ও হয় না। দাঁতের নখ কাটছে সে। সামিরার মুক্ত অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইতিমধ্যে ইফাজ কয়েকবার কাউকে ফোন করেও ফেলেছে। অবশেষে অপেক্ষার প্রহর ভেঙে কেউ একজন দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলো। লোকটাকে দেখে ইফাজ উঠে দাঁড়ালো। ফরমাল পোশাক পরা মধ্যবয়স্ক লোকটার হাতে একটা ফাইল। লোকটাকে দেখে সবাই দাঁড়িয়ে পড়ে। পিহুর মধ্যে এখন আর কোনো সংশয় দেখা যাচ্ছে না। সে নর্মালভাবেই বিহেভ করছে। ইফাজ সবার দিকে তাকিয়ে বলে, এরপরে সব প্রশ্নের উত্তর ইনি দিবেন। লোকটাকে দেখিয়ে বলে ইফাজ। লোকটা ইফাজের দিকে তাকাতে ইফাজ কিছু ইশারা করলো। লোকটা মাথা নেড়ে ফাইল থেকে একটা পেপার বের করে পিহুর দিকে এগিয়ে দেয়। পিহু কিছুক্ষণ পেপারের দিকে তাকিয়ে থেকে কম্পিত হাতে পেপারটা নিল। পুরো পেপারটাতে চোখ বুলিয়ে সে অজানা লোকটার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। ইফাজের দিকেও তাকালো পিহু। চোখে তার বিস্ময়ের ছাপ। লোকটি মাথা নেড়ে বলল, আপনার আর ইফাজ খানের ডিভোর্স ক্যান্সেল করা হয়েছে। কোর্ট থেকে অনুমোদন নিয়েই এসেছি আমি। লোকটার কথা বোঝা গেল তিনি একজন উকিল। উকিলের কথা শুনে মীরা অবাকের চরম সীমায় পৌঁছে গেছে। ডিভোর্স ক্যান্সেল করা হয়েছে মানে কি? এত বছর পরে সেসব কি করতে চাইছে ইফাজ? বিয়ে ডিভোর্স কি কোনো ছেলে খেলা নাকি? মীরা জ্বরের গতিতে এসে পিহুর হাত থেকে পেপারটা নিয়ে নেয়। পেপারে বড় করে নীল কালির সিল মারা। পুরোটা পড়ে মীরা বুঝতে পারল যে সত্যি ডিভোর্স ক্যান্সেল করা হয়েছে। মীরা চৌকিতে তাকিয়ে কঠোর স্বরে বলে, এটা কি কোনো খেলা? বিয়ে আর ডিভোর্স কি এতটা সহজ মনে হয় আপনাদের? আর 17 বছর পর ডিভোর্স ক্যান্সেল করার মানে কি? এটা কি হাস্যকর বিষয় না? ইসলামী দৃষ্টিতে এটা নিষিদ্ধ। আপনারা কি জানেন না? মীরার প্রশ্নের জুলি শেষ হওয়ার পর উকিল মুখ খুললেন। তিনি বললেন, হ্যাঁ জানি। ইসলামী বিধানে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেলে পরবর্তীতে তারা আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। কিন্তু ইসলামী শরীয়তে আরেকটা কথাও আছে। বিবাহের আগে ছেলে মেয়ে উভয়ের মতামত জানা দরকার। তেমনি ডিভোর্সের আগেও দুজনের মতামত নেওয়া জরুরি। না হলে এই বিয়ে বা ডিভোর্সের কোনো মানেই হয় না। এটা হয়তো আমরা অনেকেই জানি না। কিন্তু পিহু আর ইফাজ খানের ডিভোর্সটা জালিয়াতি করে করা হয়েছে, যা আইনের কাছে অপরাধজনক কাজ। তাই এই কেসটা আবারও সামনে আনা হয়েছে। সব প্রমাণ আর সাক্ষীর ভিত্তিতে কোর্টে ডিভোর্স ক্যান্সেল করেছে। পিহু যদি ডিভোর্স দিতে চান তাহলে তাকে পুনরায় ইফাজ খানকে ডিভোর্স নোটিশ পাঠাতে হবে এবং দুজনের মতামত নিয়ে আবারও নতুন করে ডিভোর্স অ্যারেঞ্জ করতে হবে। তবেই ওনাদের সম্পূর্ণ ডিভোর্স হবে। পিহু আবার কিছুটা রেগে যায়। সত্যি তো, এত বছর পর এসবের মানে কি? সে বলে উঠল, আমি এসব বিশ্বাস করি না। 17 বছর পর ডিভোর্স পেপার কিভাবে ক্যান্সেল হয় এটাই আমি বুঝতে পারছি না। এখন এসব করার দরকার কি? আমি সত্যি বুঝতে পারছি না। ইফাজ বলল, যে ডিভোর্সটাকে ডিভোর্স বলে গণ্য করা না হয় সে ডিভোর্স দিয়ে কি হবে বলো? আর উনি তো সবটা বলেই দিয়েছেন। তুমি যদি ডিভোর্স দিতে চাও তবে নতুন করে সব কিছু অ্যারেঞ্জ করা হবে তোমার আমার সম্পূর্ণ মতামতে। তবে এখানে আমার মতামত কিছু না, সবটাই তোমার ইচ্ছেই হবে। কে বলেছে? আমি সেদিন নিজের ইচ্ছেই সাইন করিনি। আমি নিজের ইচ্ছে পেপারে সাইন করেছিলাম। আমিও চেয়েছি ডিভোর্স হোক। আমি না চাইলে কেউ আমাকে দিয়ে সাইন করাতেই পারতো না। ইফাজ পিহুর দিকে একটু এগিয়ে এসে বলে, বেবে বলছো তো? পিহু চোখ নামিয়ে বলে, হ্যাঁ আমি বেবেই বলছি। তাহলে চোখ নামিয়ে নিলে যে? আমার দিকে তাকিয়ে কথা বলো। পিহু তাকালো না, চোখ বন্ধ করে অশ্রু ফেলল। ইফাজ আবার বলে, সেদিন আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠাইনি পিহু, আর না তুমি পাঠিয়েছিলে। কিন্তু আমি জানতাম তুমি পাঠিয়েছিলে, তাই সাইন করে দিয়েছিলাম। তুমিও সেটা ভেবেই সাইন করেছিলে। যদি জানতে আমি ডিভোর্স পেপার পাঠাইনি তাহলে কি তুমি সাইন করতে? ইফাজের প্রশ্নের জবাব দিল না পিহু। নিচের দিকে তাকিয়ে আছে পিহু। ইফাজ বলল, যদিও আমি সব জানতাম তাহলেও সাইন করতাম না। কিন্তু কয়েকজনের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা দুজন দুজনকে ভুল ভেবেছিলাম। এভাবে তো সব ছেড়ে দেওয়া যায় না। পিহু চোখ তুলে ইফাজের দিকে তাকালো। বলল, তাই বলে এত বছর পর ডিভোর্স ক্যান্সেল নোটিশ আমি মেনে নিতে পারছি না। এবার উকিল সাহেব মুখ খুললেন। বললেন, এটাই আইন মিস পিহু। 17 বছর কোনো 27 বছরের পুরনো কেসও আবার কোর্টে নতুন করে তোলা হয়। আপনারা সেটা না জানলেও আমরা সেই বিষয়ে অবগত। কিছু কিছু কেস 10 বছর ধরেও চলে, আবার তারও বেশি চলে। আবার কিছু নির্দোষ মানুষ বিনা কারণে সাজা পায়। তাদেরকে আবার কয়েক বছর পর মুক্তি দেওয়া হয় সব প্রমাণের ভিত্তিতে।
তখন প্রশ্ন হয় বিনা দোষে সে কেন এতদিন সাজা ভোগ করলো। তবে তখনও তো কিছু করার থাকে না। সময় বহমান, সে চলে গেলে তাকে আর ধরে রাখা যায় না। আবার অনেকে জালিয়াতি কেস করে, ধন সম্পদ জালিয়াতি করে কেড়ে নেয়। এসব কেসও চলে বছরের পর বছর। একসময় দেখা যায় কাঙ্ক্ষিত ব্যক্তি তার সম্পদ ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু পিছনে সে কতগুলো বছর হারিয়েছে। আপনার জীবন থেকে কতগুলো বছর চলে গেছে। তাই তো ইফাজ খান এ বিষয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে। সে উকিল আপনাদের ডিভোর্স করিয়েছিলেন, তার বিরুদ্ধে কেস করা হয়েছে। এমনকি ইফাজ খান তার বাবা মায়ের বিরুদ্ধেও কেস করেছেন এবং সম্পর্কে ছেদ ধারণের জন্য নেহালের বিরুদ্ধেও মামলা করা হয়েছে। খুব শীঘ্রই সবাইকে কোর্টে হাজির করা হবে। এমনটা শোনার জন্য পিহুসহ কেউই প্রস্তুত ছিল না। ইফাজ ওর বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেছে? পিহু অবাক হয়ে বলে, কি? ইফাজ ওর বাবা মায়ের বিরুদ্ধে মামলা করেছে? কিন্তু কেন? ইফাজ বলে উঠল, কারণ আমাদের সম্পর্কের পাটল ধরিয়েছে ওনারাই, তাই শাস্তি ওনাদের প্রাপ্য। আমার পাপের শাস্তি তো আমি এত বছর ধরে পেয়েই এসেছি, তাহলে বাকিরা কেন শাস্তি পাবে না? সবাই শাস্তি পাবে। পিহু বিচলিত হয়ে বলে, এভাবে নিজের বাবা মায়ের উপর কেস করাটা ঠিক হয়নি তোমার। আর তুমি কি ভেবেছ এসব করলে কি আমি তোমার কাছে ফিরে যাব? কখনোই না। আমি আর নিতে পারছি না। এতদিন পরে এসে কি বোঝাতে চাইছো তুমি? আমাকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিতে পারবে না তুমি। অনেক হয়েছে, আমি আর পারছি না। সব কথা শেষ হলে আসতে পারো তোমরা। ইফাত জানতো পিহু এরকমটাই বলবে। এত বছরের অভিমান এক নিমিষেই ভাঙবে না। তাই ইফাজ বলল, আমি তোমাকে ফিরিয়ে নিতে আসিনি, যেটা আমি আগেই বলেছি। আমি জানি আমি চাইলেও তুমি আমার সাথে যাবে না। এত বছর পর এসব আশা করাও যায় না পিহু। এবার সব সিদ্ধান্ত তোমার উপর। তুমি কি চাও সেটা তোমাকে বলতে হবে। আমি আর তোমার সামনে আসবো না, তুমি না চাওয়া পর্যন্ত। তবে একটা কথাই বলবো, আমাকে ক্ষমা করা যায় না? আমি কি সত্যি ক্ষমা পাওয়ার যোগ্য নই? আমি শুধু তোমার কাছে ক্ষমা চাই, এর থেকে আর কিছু না। আমি আবার তোমার প্রিয়জন হতে চাই না। সামনের বছরগুলোতে না হয় তোমার অপ্রিয় হয়েই থাকলাম, তবুও ক্ষমা তো পাবো। না হলে যে আমার মরেও শান্তি হবে না। পিহু প্রত্যুত্তরে কিছু বলে না, সবার সামনে থেকে চলে গেল নিজের রুমে। খুব ক্লান্ত লাগছে পিহুর। সে দপ করে বিছানার বসে পড়ল। ওর জীবনটা এমন কেন হলো? ভাগ্য কেন ওর সাথে পরিহাস করলো? ওর তো কোনো দোষ ছিল না। কি চেয়েছিল সে? একটা ছোট্ট সংসার যেখানে স্বামী সন্তান নিয়ে সুখে থাকবে। কিন্তু আল্লাহ তুচ্ছ চাওয়াটাকে অনেক বড় করে দেখেছেন, তাই এত কিছু করেছেন। পিহু রুমে যাওয়ার কিছুক্ষণ পর ঈশান ঢুকলো রুমে। এতক্ষণ সে কিছু বলেনি। বাবা মায়ের ঝামেলা তাদেরকে মিটাতে দিয়েছে, কিন্তু কিছু সে মিটেনি। ঈশান ওর মায়ের সামনে গিয়ে বলে, আমি জানি আম্মু তুমি এতদিন কষ্ট করেছ, কিন্তু বিশ্বাস করো আব্বু অনেক কষ্টে ছিল। আমি সেটা দেখেছি। তখন আমি কিছু করতে পারিনি, তবে আজ কিছু করতে চাই। ছেলে হিসাবে বাবা মায়ের জন্য কিছু করা উচিত আমার। তাই তোমাকে বলছি ফিরে চলো আম্মু। পিহু ঈশানের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলে, তোর এই আবদার আমি মানতে পারছি না। এতদিন যেভাবে ছিলাম বাকি দিনগুলো সেভাবে কাটিয়ে দিব। ঈশান আর এই বিষয়ে কথা বলল না, শুধু বলল, আমি চলে যাচ্ছি আম্মু, তবে কালকে আবার আসবো। তোমার সাথে অনেক সময় কাটানো বাকি আছে, যদিও সময় অনেকটাই চলে গেছে, তবুও আসি আম্মু। ঈশান রুম থেকে বের হয়ে যায়। পিহু ঈশানের চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ফেলল। ইফাজ ঈশানের জন্য অপেক্ষা করছিল। ঈশান আসতে ইফাজ বলে, চল ঈশান। এইটুকু বলে ইফাজ মীরার দিকে তাকালো। তারপর মীরার কাছে গিয়ে বলে, পারলে তোমার ভালো আব্বুকে মাফ করে দিও। তোমার ভালো আব্বু খুবই খারাপ। মীরা ইফাজের মলিন মুখটার দিকে তাকালো। চোখ দুটো টলমল করছে ইফাজের। পানি চোখ থেকে গড়িয়ে পড়ার আগে সে বেরিয়ে গেল। ঈশান একবার মীরার দিকে তাকিয়ে বের হয়ে যায়। সবাই চলে যেতেই মীরা বড় করে শ্বাস ফেলল। এত কথা শুনতে শুনতে সেও ক্লান্ত হয়ে গেছে। মীরা আস্তে করে সোফায় গিয়ে বসলো। এক হাত হ্যান্ডেলের উপর রেখে চোখের পানি ফেলতে লাগলো। মুক্ত মীরার পাশে গিয়ে বসে ওর মাথায় হাত রেখে বলে, চিন্তা করিস না মীরা, যা হওয়া তা হবেই। মীরা এবার শব্দ করে কেঁদে উঠল। বলল, আর কি হওয়ার বাকি আছে আন্টি? আমি এখন কোন দিকে যাব? কি করব ওই মানুষটাকে নিয়ে? মনি মাঝে খুব কষ্ট পাচ্ছে। না থাকতে পারছে একা, আর না থাকতে পারছে তার স্বামীকে কাছে টানতে। পৃথিবীতে এত ভুলে ভরা কেন? বলতে পারো যে সত্যের জয় এত দেরিতে কেন হয়? মুক্ত গভীর শ্বাস ফেলে বলে, এটাই দুনিয়া। সত্য তাড়াতাড়ি সবার সামনে আসে না। সত্য বের করতে করতে সারাটা জীবনই পার হয়ে যায়। সামির এগিয়ে এসে বলল, সব কিছু পিহুর উপর ছেড়ে দে। পিহু নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবে। মীরা মাথা নাড়ল শুধু। সামিরা কিছুক্ষণ থেকে চলে যায়। থাকতে চেয়েছিল মুক্তা, কিন্তু মীরা থাকতে দিল না। সবাই চলে যেতে মীরা দৃঢ় পায়ে পিহুর রুমে যায়। খাটের সাথে হেলান দিয়ে বসে আছে পিহু। মীরা নিঃশব্দে পিহুর সামনে গিয়ে বসল।
পিহুর মলিন মুখটার দিকে তাকিয়ে রইল। মীরাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পিহু ভাঙা গলায় বলে, কিছু বলবি? মীরা মাথা নাড়িয়ে না বলে। কিছুক্ষণ চুপ থেকে মীরা বলল, আমার দেওয়া শর্তের জন্য তুমি কি ওদের ফিরিয়ে দিলে? আমি তোমাকে তো বললাম যে সবটা তোমার ইচ্ছেই হবে, তাহলে তুমি ওদের কেন ফিরিয়ে দিলে? পিহু পূর্ণ দৃষ্টি মিলে মীরার দিকে তাকিয়ে বলল, তোর কি মনে হয় আমি এখনও বাচ্চা? ভালো মন্দ সব কিছু বিচার করার ক্ষমতা আমার আছে, তাই আমাকে জ্ঞান দিতে আসবি না। মীরা কাতর কণ্ঠে বলে, তোমার খুব কষ্ট হচ্ছে মণিমা, আমি বুঝতে পারছি। তুমি চাইলে ফিরে যেতে পারো, যেহেতু তোমাদের ডিভোর্স ক্যান্সেল করা হয়েছে। মীরা, তুই এখান থেকে যা। মীরা তবুও বসে রইল। দেখে পিহু খিটখিটে মেজাজে স্বরে বলে, আমাকে একা থাকতে দে। মীরা নতস্বরে বলে, রাত হয়ে গেছে তো, খাবে না? ওষুধ খেতে। মীরা আর বলতে পারল না। তার মধ্যে পিহু ধমকে বলল, একদিন খাবার ওষুধ না খেলে আমি মরে যাব না, চিন্তা করিস না, আমি এত তাড়াতাড়ি মরবো না। ভাগ্যর লিখন এখনও শেষ হয়নি আমার। আল্লাহ আরও অনেক কিছু আমার কপালে লিখে রেখেছেন, যা শেষ না হওয়া পর্যন্ত আমার মৃত্যু নেই। যা এখান থেকে। মীরা গোমরা মুখে বের হয়ে গেল। পিহু যে আজকে কিছু মুখে তুলবে না তা মীরা বেশ বুঝতে পারছে। মীরাও কিছু খেলো না, লাইট অফ করে শুয়ে পড়ল। কিন্তু ঘুম তো চোখে ধরাই দিচ্ছে না মীরার। এপাশ ওপাশ করছে সে। বারবার আজকে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ছে। পিহু আর ইফাজের জীবন একটা দোয়াশার মধ্যে পড়েছে, যেখান থেকে পথ খুঁজে পাওয়া খুবই কঠিন। পিহুর নিশ্চয়ই আজকে ঘুমাবে না। আর ইফাজ, সেও কি ঘুমাতে পারবে? মীরার মনে এসব চিন্তা ঘুরপাক খাচ্ছে। ইফাজের জন্য কিছুটা হলেও খারাপ লাগছে, যদিও এই খারাপ লাগা আরও আগে থেকেই হয়েছিল, কিন্তু মীরা তা প্রকাশ করেনি। কঠোর হয়েছিল তখন, এখন আর পারছে না। মনটা বারবার অস্থির হয়ে পড়েছে। রাত জিনিসটা কিছু মানুষের জন্য খুবই খারাপ। সবার জন্য সব রাত ভালো হয় না। কিছু মানুষের জীবনে রাত মানেই অতীতে ডুবে যাওয়া, যা মনকে ক্ষত বিক্ষত করে দেয়। দিনে কাজের মধ্যে ব্যস্ত থাকলেও রাতে থাকা যায় না। রাতটা না থাকলে হয়তো অতীত জিনিসটাকেই মনে পড়তো না। সৃষ্টিকর্তা এই জন্যই হয়তো রাতের ব্যবস্থা করেছেন, অতীত পাপ পুণ্যে ভেবে তার পথে চলার জন্য আহ্বান করছেন। কিন্তু এই রাতকে কজন কাজে লাগায়? আজকের রাতে 4 জন মানুষের চোখ থেকে ঘুম উড়ে গেছে। আশেপাশে তাকালে হয়তো ওদের মতো আরও অনেক মানুষ পাওয়া যাবে, যাদের রাত নির্ঘুম কাটে। ঈশান নিজের রুমে শুয়ে আছে। একটু আগে সে ইফাজের রুম থেকে এসেছে। ঘুমায়নি ইফাজ, বারান্দায় দাঁড়িয়ে আছে। আর এই নির্ঘুমই ইফাজের অতীত ধরে টানছে, যা ক্ষণে ক্ষণে ইফাজকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। তবে সে তার কথা রাখবে। পিহু না চাওয়া পর্যন্ত সে পিহুর সামনে কখনোই যাবে না। বাকি জীবন একসাথে নাই বা থাকলো, অন্তত ক্ষমা তো পাবে। এটাই হিফাজের কাছে অনেক। সকাল 8টায় মীরার ঘুম ভাঙে। বোর বোর চোখটা লেগে এসেছিল তার। ঘুম ভাঙলো 8টায়। এক প্রকার জোর করে উঠেছে মীরা। রাতে না খাওয়ার দরুন খিদে দলা পাকিয়ে আসছে। পেটের ভিতর গরম গরম করছে, মাথাটা ধরছে। 1 কাপ চা হলে ভালো হয়। ফ্রেশ হয়ে মীরা পিহুর রুমে উকি দেয়। পিহু ঘুমাচ্ছে। শেষ রাতে ঘুমানোর জন্য বোধ হয় মীরা রান্নাঘরে পা বাড়াতে কলিং বেল বাজায়। দরজা খুলতে মুহিত দাঁত বের করে হাসল। মীরা ব্রকুসকে তাকিয়ে বলে, দেখ, আজকে মজার মুডে নেই। বকবক করে মাথা খারাপ করবি না, এমনিতেই মাথা ধরেছে। মুহিত মুখে হাসি রেখে বলে, আমি তো তোমাকে জ্বালাতে আসিনি। আমাকে কি অমন মনে হয়? আমি তো খিচুড়ি নিয়ে এসেছি, মা পাঠিয়েছে। বলতে বলতে হাতের বড় টিফিন বক্স দেখালো সে। বড় 4 বাটিওয়ালা বক্স দেখে মীরা বড় বড় চোখে তাকিয়ে বলল, এত খিচুড়ি দিয়ে কি করব আমি? রাক্ষস ভাবিস আমাকে আর মণিমাকে? মুহিত ভিতরে ঢুকে টেবিলের বক্স রেখে বলল, তো কি হয়েছে? আমিও খাবো। তুই খেলেও শেষ হবে না। তুই বস, আমি চা করে আনছি। তুই খাবি? মুহিত মাথা নাড়িয়ে বলল, মন্দ হয় না খেলে। মীরা রান্নাঘরে চলে যায়। ততক্ষণে পিহু উঠে গেছে দেখে মীরা পিহুর জন্য চা বসালো। চা নিয়ে সোফায় গিয়ে বসলো। চায়ে চুমুক দেওয়ার সাথে সাথে আবারও কলিং বেল বেজে ওঠে। মীরা আর মোহিত একে অপরের দিকে চাওয়াচাওয়ি করলো। পিহু উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখলো ঈশান দাঁড়িয়ে আছে। পিহুকে দেখে সে মুখে হাসি টেনে বলে, গুড মর্নিং আম্মু। ঈশানকে দেখে পিহুর মুখেও হাসি ফুটে উঠল। সে ঈশানকে ভিতরে আসতে বলল। ঈশান এসে মীরার বিপরীতে বসলো। মীরার মোহিত ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান মুচকি হেসে বলল, গুড মর্নিং। সাথে সাথে মোহিত দাঁত কেলিয়ে বলল, গুড মর্নিং ভাইয়া। ঈশান ব্রুনাসিয়ে বলে, অ্যান্ড মীরা। মীরা উত্তর না দিয়ে চায়ের কাপে চুমুক দিল। মীরার হয়ে মোহিত বলল, মীরাপুর ব্যাড মর্নিং। মাথা ব্যথা করছে তো? বলতে বলতে মোহিত চায়ের কাপে চুমুক দেয়। ঈশান আর কিছু বলল না। পিহু ঈশানের মাথায় হাত রেখে বলে, কি খাবি? বাড়ি থেকে কিছু খেয়ে এসেছিস? ঈশান মাথা নাড়িয়ে কিছু বলার আগে মীরা বলল, আমাদের বাড়িতে ওয়াইন বা বিয়ার কিছুই নেই। গরিব মানুষ তো, বড় লোকদের পানিও আমাদের বাড়িতে থাকে না। মীরার কথা শুনে ঈশান তবদা খেয়ে গেল। মীরা যে ওর হাটে হাঁড়ি ভেঙে দিবে এটা শিওর ঈশান। পিহু অবাক হলো, বলল, কি? ঈশান বিয়ার খায়?
ঈশান পিহুর দিকে তাকিয়ে বলল, না আম্মু, তুমি মীরার কথায় কান দিও না, আমি চা খাবো। পিহু তীক্ষ্ণ দৃষ্টি মিলে ঈশানের দিকে তাকিয়ে বলল, আগে চা দিচ্ছি, তারপর মীরা থেকে সব শুনবো। পিহু চলে যেতেই ঈশান মীরার দিকে তাকিয়ে বলে, কি করলি তুই? সবেমাত্র আম্মুর কাছে এসেছি আর তুই তাড়িয়ে দিতে চাইছিস? মীরা আর কিছুই বলল না, চুপচাপ নিজের চা শেষ করে উঠে দাঁড়ালো। এবার একটু শান্তি হচ্ছে। চা খাওয়ার সাথে সাথে মাথা ব্যথা গায়েব তার। কাপ নিয়ে উঠে যেতে যেতে মোহিতের দিকে তাকিয়ে বলল, খিচুড়ির সাথে ডিম ভাজা খাবি? অবশ্যই। মোহিত ঈশানের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন ভাইয়া? আমার বউ কিন্তু খুব ভালো ডিম ভাজে, বলে হাসতে লাগলো মোহিত। ঈশান কিছুক্ষণ মোহিতের দিকে তাকিয়ে রইল। বউ কাকে বলছে মোহিত? আর ভালো ডিম ভাজতে তো যে কেউই পারে, এতে এত প্রশংসা করার কি আছে? মীরা ততক্ষণে চলে গেছে। ঈশান কি খাবে না খাবে তা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। ঈশানের জন্য তো পিহু আছে। ঈশান সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে বলল, বউকে? কে আবার? ওই যে চায়ের কাপ নিয়ে গেল না, আমার সিনিয়র বউ। ঈশান একটু নড়ে চড়ে বসে বলল, তা বউ হলো কবে থেকে? মোহিত সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, সে ছোটবেলা থেকে আমাদের মন দেওয়া নেওয়া হয়ে গেছে, তাই মনে মনে আমরা বিয়েও করে ফেলেছি। এতদিন তো মনে মনেই সংসার করলাম, এখন সত্যি সত্যি সব করব। মোহিতের কথা শুনে ঈশানের রাগ হলো। এইটুকু ছেলের মুখে বুলি দেখো, যেন 30 বছরের ব্যক্তি, আবার সে মীরাকে বিয়ে করার স্বপ্ন দেখে। ঈশান বিড়বিড় করে বলল, তো সংসার করা জনমের তরে গুছিয়ে দিব। মোহিত কান পেতে শোনার চেষ্টা করে বলল, কি বললেন শুনতে পাচ্ছি না। বয়স কত তোর? এই বয়সে বিয়ে? মোহিত ভাব নিয়ে বলল, বয়স 17, এজন্য তুই অপেক্ষা করছি। আর 4 বছর যেতে দাও, তারপর হবে। তারপর কি হবে? আমার বিয়ের বয়স হবে, তারপর সিনিয়র বউকে বিয়ে করে সুন্দর করে সংসার বাঁধব। ঈশান নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে বলে, জাস্ট কুল ঈশান, এ পাগলের প্রলাপ তো শুনলে চলবে না। তুই যে জন্য এসেছিস সেটা কর। এসব কথা সে মনে মনে আওড়াচ্ছে, তবে মুখে বলল, তোর বিয়ের বয়স হতে হতে মীরার বিয়ে হয়ে একহালি বাচ্চা হয়ে যাবে। একহালি শব্দটা আবারও মোহিতের মস্তিষ্কে ধাক্কা দেয়। এর আগেও ঈশান একহালি ভালোবাসার কথা বলেছিল, আর এখন একহালি বাচ্চা। কিন্তু মোহিত কিছু বলার আগে পিহু চা নিয়ে হাজির হয়। তাই মোহিত চুপ করে গেল। তবে সে ভেবে নিয়েছে যে এরপর সব ঈশানের থেকে জেনে ছাড়বে। ডিম ভেজে টেবিলে সাজিয়ে মীরা সবাইকে খেতে ডাকলো। মোহিত দৌড়ে গিয়ে মীরার পাশে বসলো, আর ঈশান পিহুর সাথে গিয়ে বসলো। ঈশানের কেন জানি মোহিতকে সহ্যই হচ্ছে না। কত সুন্দর ক্লোজ সে মীরার সাথে, অথচ মীরা ঈশানের সাথে একটু হেসে কথাও বলেনি কখনো। মীরার মোহিত এটা ওটা বলছে আর খাচ্ছে, এটা দেখে ঈশানের আরও রাগ হয়। তবে তা প্রকাশ করলো না। আপাতত চুপ থাকাটাই বেটার। ঈশানের ভাবনার মাঝে পিহু বলে উঠল, ঈশান তোর বাবাকে বলিস যেন তোর দাদা দাদির কেসটা তুলে নেয়। পিহুর এমন কথা ঈশান খাওয়া বন্ধ করে দিল। প্লেটের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনিতেও খিচুড়ি খেতে ওর ভালো লাগছে না। অনেকদিন না খাওয়ার ফলে অভ্যাস নেই, তবুও সে অনেক কষ্টেই খাচ্ছিল। কিন্তু পিহুর কথায় আটকে গেল ঈশান। বলল, এখনও তো আরও একটা কেস করা বাকি আছে, তুমি এখনই কেস তুলতে বলছো? ঈশানের কথায় পিহু অবাক হয়ে বলল, কেস করা বাকি মানে? ঈশান পানির গ্লাস হাতে নিয়ে পানি খেলো। তারপর পিহুর দিকে তাকিয়ে বলল, মানে আব্বু তো কেস করেছে, এখন আমার কেস করা বাকি। এভাবে বলতে হয় না ঈশান, ওনারা তো দাদা দাদি হন, সেজন্যই তো কম করছি, তা না হলে তো। পিহু কিছুটা সংকোচ নিয়ে বলল, তাহলে কি? কিছু না, এতদিন পর আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। এখন এসব বলার সময় নয়, আমি তোমার কাছে এসব কথা বলতে আসিনি। মোহিত পিহু আর ঈশানের কথা শুনে মীরার কানে কানে ফিসফিস করে বলল, ঈশান ভাইয়া এসেছে, এখন তুমি আউট। দেখবি ঈশান ভাইয়া তোমাকে আন্টির কাছে আর কিস্তিই দিবে না। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। এই কয়দিন তুমি আমার সাথেই সময় কাটাবে, আফটার অল জুনিয়র হাজব্যান্ড। মীরা দাঁতে দাঁত চেপে বলল, তুই আবার শুরু করেছিস? চুপ যা বলছি। ওকে ওকে। মীরা তাড়াতাড়ি খাওয়া শেষ করে উঠে গেল। এখানে থাকলে মোহিতর মাথা চিবিয়ে খাবে, তাই তো মীরা উঠে গেল। মীরা হাত ধুয়ে সোজা নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে বের হলো মীরা। ঈশান আর মোহিত সোফায় বসে টিভি দেখছিল। মীরা সেদিকে এক পলক তাকিয়ে পিহুর রুমে চলে গেল। পিহু থেকে বিদায় নিয়ে বের হয়। মীরা যেতে নিলেই ঈশান ডেকে উঠল, কোথায় যাস মীরা? মীরা কথা বলল না, চুপচাপ জুতো পরতে লাগলো। ঈশান আবারও জিজ্ঞেস করতেই মোহিত বলল, আরে আমি বলছি। বউ, কই যাও তুমি? মীরা বলল, ভার্সিটিতে কিছু কাগজপত্র আনা লাগবে, মাস্টার্সে ভর্তি হব তো তাই। ঈশান চট করে দাঁড়িয়ে বলল, আমিও যাব। কেন? একটু ঘুরে আসতাম ওই আর কি। আমি কোথাও ঘুরতে যাচ্ছি না, কাজে যাচ্ছি, আপনার যাওয়ার কোনো দরকার নেই। পিহু রুম থেকে বের হতে হতে বলে, যেতে যখন চাইছে তখন নিয়ে জানা, একটু ঘুরে আসুক।
মীরা পোষ করে নিঃশ্বাস ছাড়ল, আর কিছু বলল না। মোহিত বলে, আমিও যাব। ঈশান এটার ভয়েই পাচ্ছিল, এ মোহিত ওর পিছু ছাড়বে না দেখছি। ঈশান মুচকি হেসে বলে, ছোট মানুষের কোথাও ঘুরতে যেতে নেই, তুমি আমার কাছেই থাকো, আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসবো, কেমন? ঈশান মোহিতের গাল টেনে হালকা চলে গেল। মোহিত বোকার মতেই চেয়ে আছে, ও তো এতই ছোট নয় যে ওর জন্য চকলেট আনতে হবে। নিশ্চয়ই ঈশান ওকে নিতে চাচ্ছে না, কিন্তু কেন? কিছু তো একটা গন্ডগোল আছে। মোহিত মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলো। ততক্ষণে মীরা বের হয়ে গেছে। ঈশানও ছুটল মীরার পিছু পিছু। ফুটপাত ধরে হেঁটে যাচ্ছে মীরা, সাথে ঈশানও। বাস স্ট্যান্ড পর্যন্তই হেঁটে যাবে, তারপর ওখান থেকে বাসে করে ভার্সিটিতে যাবে। ঈশান হাঁটতে হাঁটতে বলল, তুই তখন আমার কথার উত্তর কেন দিলি না? মীরা কোনো কথা বলে না। ঈশান আবারও বলল, মোহিত যা জিজ্ঞেস করে তারই তো উত্তর দিস, তাহলে আমার বেলা কেন দিস না? মীরা সামনের দিকে চোখ রেখে বলল, আমার ইচ্ছে। আর কিছু? অনেক কিছু। মীরা, আম্মুকে একটু বল না। আই এম শিওর তুই বললে আম্মু সত্যি সবটা মেনে নেবে। প্লিজ মীরা। মীরা হাঁটা থামিয়ে দিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, এসব বিষয়ে আমি কিছু বলতে পারবো না, আপনার মা যা সিদ্ধান্ত নিবে তাই হবে। আর রাস্তায় এসে এসব বলার মানে কি? হ্যাঁ, ওকে ওকে, আর কিছু বলবো না। মীরা আবারও হাঁটা শুরু করে দিয়েছে। ঈশান চুপ থাকতে পারছে না। কিছুক্ষণের মধ্যে ওরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে। বাসও এসে গেছে, কিন্তু বাসের সিট বুকিং হয়ে গেছে। লোকাল বাস তাই গাদাগাদি বেশি। এই বাসে না গেলেই দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি বাসায় ফিরতে পারবে না। বাসে ঝোলানো হ্যাঙ্গার দূরে দাঁড়িয়ে আছে মীরা। কিন্তু সমস্যা হলো ঈশানের, সে তো জীবনে ওই লোকাল বাসে ওঠেনি। তাই ঈশানের অবস্থা দফা দফা হয়ে গেছে। ইতিমধ্যে সে ঘেমে গেছে, শার্ট ভিজে গায়ের সাথে লেপ্টে গেছে তার। ঈশান চারদিকে চোখ বোলায়। একজনের কোলে দুজন বসা প্রায় সিটেই। দম বন্ধ হয়ে আসছে তার। মীরার পিছনেই দাঁড়িয়েছে সে। ঈশান অসহায় মুখ করে বলল, তুই কোথায় নিয়ে এলি আমাকে? আমার তো দমই বন্ধ হয়ে যাচ্ছে। মীরা খানিকটা হেসে বলল, আমরা আপনাদের মতো বড় লোক নই যে গাড়িতে করে চলাফেরা করব। তাই এটাই আমাদের চলাচলের উপযোগী। ঈশান উপরের দিকে তাকিয়ে বলল, আল্লাহ এ রক্ষা করো। বলতে বলতে বাস চলতে শুরু করে। এতে দাঁড়িয়ে থাকা যাত্রীরা পিছনে হেলে পড়ল। হ্যাঙ্গার ধরে না থাকা ঈশান গিয়ে পড়ল ওর পিছনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির উপর। মীরা তা দেখেই হেসে ফেলল। ঈশান ঠিকমতো দাঁড়িয়ে লোকটাকে বলল, সরি সরি, আসলে আমি বুঝতে পারিনি। সমস্যা নেই, ঠিকমতো দাঁড়ালে আর এরকম হতো না। মীরা ফিন্স মেরে বলল, ফার্স্ট টাইম লোকাল বাসে তো, তাই টাল সামলাতে আর পারছে না। কি? মানুষ ফার্স্ট টাইম প্লেনে ওঠে, জাহাজে উঠে, আর উনি লোকাল বাসে? হাস্যকর ব্যাপার। বলে লোকটা উচ্চস্বরে হেসে উঠল। মীরা ঠোঁট চেপে হাসছে। আর ঈশানের অবস্থা তো নাজেহাল, না পারছে নড়তে আর না পারছে এখান থেকে বের হতে। বাসের ভিতর কোলাহল, আর চারদিক থেকেই গন্ধ আসছে। একটু পর পরে বাস থামছে, আবারও চলছে। ঈশান এতে খুবই বিরক্ত, তবুও কিছু করতে পারছে না সে। কিছুক্ষণ পরে ড্রাইভার জোরে ব্রেক কষে, সাথে সাথে একজন আরেকজনের উপর ঢলে পড়ে। মীরা সামনে থাকা ব্যক্তির উপর পড়ার আগে ঈশান ধরে ফেলে মীরাকে। মীরা ঈশানের দিকে তাকাতে চট করে মীরাকে ছেড়ে দিল। সব যাত্রীরাই ড্রাইভারকে বকতে লাগলো, এত জোরে কেন ব্রেক কষেছে। শুরু হয়ে গেল ঝগড়া। ঈশানের আবার মাথা ভো ভো করে ঘুরছে, এই বুঝি সে জ্ঞান হারিয়ে ফেলবে। পিছনে তাকিয়ে সামনে তাকাতেই দেখলো মীরা নেই। ভিড় ঠেলে বাহিরে এসে মীরাকে খুঁজল ঈশান, পেয়েও যায়। ঈশান আবারও মীরার পিছন পিছন হাঁটা ধরেছে। ভার্সিটিতে গিয়ে দেখলো স্টুডেন্টসদের ভিড়, সবাই একই কাজে এসেছে। মীরা ভিতরে যাওয়ার আগে ঈশানের দিকে তাকিয়ে বলল, বাহিরে অপেক্ষা করুন, ভিতরে এসে যদি কোনো গোলমাল করার চেষ্টা করেছেন তো। কুল কুল মীরা, আমি ওয়েট করছি। মীরা চলে যেতে নিলেই ঈশানের ডাকে আবারও ফিরে তাকালো। ঈশান মুখে হাসি নিয়ে বলে, সবসময় তো রাগে রাগে ভাব নিয়ে থাকিস কেন? একটু হাসতেও তো পারিস। রাগলে তোকে সুন্দর দেখাই, কিন্তু হাসলে তোকে আরও বেশি সুন্দর দেখাই। এটা কি তুই জানিস না? না, আমি আয়না দেখি না তো, তাই আমি জানি না। এরপর আয়নার সামনে হেসে দেখব কেমন দেখায় আমাকে। মীরা মুখ ঘুরিয়ে চলে গেল। ঈশান মীরা যাওয়ার পানে তাকিয়ে আছে, মনে মনে বলল, কবে যে সব ঠিক হবে। মীরা চলে যায়। ঈশান পুরো ভার্সিটিতে চোখ বোলায়। ওর ভার্সিটির কাছে এটা কিছুই না। ঈশান গিয়ে একটা বেঞ্চিতে বসে ফোন ঘাটাঘাটি করতে লাগলো, আর এদিক ওদিক তাকাতে লাগলো। সব কাগজপত্র আনতে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। ভিড়ের মধ্যে এটা এত সহজ কাজ নাকি? 3 তলার বারান্দায় এসে দাঁড়িয়ে হাঁপ ছাড়ল মীরা। তৎক্ষণাৎই ও চোখ গেল ঈশানের দিকে। বেঞ্চিতে বসে আছে ঈশান, সামনে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে। একজন ঈশানকে পানির বোতল এগিয়ে দিচ্ছে, ঈশানও ভদ্রতার খাতিরে পানি নিচ্ছে। মীরা কিছুক্ষণ ঈশানের দিকে তাকিয়ে রইল। গরমে অস্বস্তি লাগছে মীরার।
মীরা আস্তে করে নেমে পড়ে। ঈশানকে রেখে ভার্সিটি থেকে বের হয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে বিড়বিড় করে বলতে লাগলো, থাকুক মেয়ে নিয়ে, ইস ভদ্রলোক, মেয়েদের দিকে তাকাই না, এখন দেখো রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। বলতে বলতে মীরার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। মীরা বুঝতে পারল না যে কার গাড়ি এটা। জানালার কাচ নামাতে ইফাজকে দেখলো মীরা। ইফাজকে দেখে অবাক হয়ে যায় মীরা। ইফাজ বলল, ঈশান তোমাদের বাড়িতে মীরা? মীরা একবার ভার্সিটির দিকে তাকিয়ে আবারও ইফাজের দিকে তাকিয়ে বলল, আসলে সে সকালে বেরিয়েছে গাড়ি নিয়ে, ড্রাইভার ফিরে এসেছে, কিন্তু ঈশান তো আসেনি। সিমটাও চেঞ্জ করেনি যে আমি ফোন করব। ঈশান আমাদের বাড়িতেই আছে। এখানে কেন এসেছো? কোনো কাজে? ভার্সিটিতে এসেছিলাম একটা কাজে। চলো তাহলে তোমাকে বাড়িতে পৌঁছে দেই। রৌদ্রে মীরা গামছে, কপালের গাম মুছে সে বলল, না আমি একাই চলে যেতে পারবো। ইফাজের জোড়াজুড়িতে মীরাকে শেষমেশ উঠতেই হলো। মীরা মনে মনে ভাবছে, ঈশানকে তো পেলে এসেছে, বাড়ি চিনে ফিরতে পারবে তো? পেলে এসে কোনো ভুল করলো না তো? কিন্তু ইফাজকে কিছুই বলল না মীরা। ইফাজ গাড়ি স্টার্ট দিয়ে বলল, ঈশান কি আজকে ওর মায়ের কাছেই থাকবে? মীরা মাথা নাড়িয়ে বলল, আমি জানি না। ইফাজ ওর হাত ঘড়ির দিকে তাকিয়ে বলল, একটা তো প্রায় বাজতে চলল, চলো একসাথে লাঞ্চ করে ফেলি। ইফাজের কথায় মীরা অবাক হয়ে যায়। ইফাজ ওকে লাঞ্চের জন্য অফার করছে? মীরা বলল, বাড়িতে গিয়ে মণিমায়ের সাথে খাবো, আমার জন্য মণিমা অপেক্ষা করবে। ইফাজ সামনে চোখ রেখে বলে, পিহুর জন্য প্যাক করে নিয়ে যেও, এতে পিহু রাগ করবে না, আমি যতদূর জানি। মীরা কি বলবে ভেবে পেল না। ইফাজ একটা রেস্টুরেন্টে গিয়ে গাড়ি থামালো। গাড়িতে থাকতে মীরা পিহুকে ফোন করে জানালো ওর আসতে দেরি হবে। খাবার অর্ডার দিয়ে ইফাজ মীরার দিকে তাকিয়ে বলল, কিছু সিদ্ধান্ত নিয়েছ মীরা? মীরা ইফাজের দিকে তাকিয়ে বলল, এসব বলার জন্য এখানে নিয়ে এসেছেন? না, তবে জানতে ইচ্ছে করলো। 17 বছর যেভাবে থেকেছেন, আশা করি বাকি জীবনটাও সেভাবে থাকতে পারবেন। মীরার কথা শুনে ইফাজ হাসল, বলল, অসুস্থ থাকলে হসপিটালে ভর্তি হতে হয়, সুস্থ মানুষ কখনোই হসপিটালে থাকতে চায় না। আমারও সেরকমটাই হয়েছে। এতদিন বুল নামক রোগে আক্রান্ত হয়ে হয়ে সেরকম হসপিটালেই ভর্তি ছিলাম, কিন্তু এখন আমার সে রোগ সেরে গেছে, তাই তো বাড়ি ফিরতে চাইছি। ইফাজের কথায় মীরা অনেক বেশি অবাক হলো। এভাবে যে ইফাজ ব্যাপারটা বোঝাবে তা ভাবেনি মীরা। মানুষের ভুলটা অনেকটা রোগের মতোই, কিছু ভুল সর্দি কাশির মতো দুদিনেই ঠিক হয়ে যায়, আর কিছু ভুল ক্যান্সারের মতো যা আজীবন থেকে যায়। এই ভুল নামক রোগ থেকে বের হওয়া যে খুব কঠিন কাজ। মীরা টেবিলের দিকে তাকিয়ে এসব ভাবতে লাগলো। ইফাজ মীরাকে চুপ থাকতে দেখে আবারও বলে, সরি মীরা, আমি একটু বেশি বলে ফেললাম, চলো লাঞ্চ সেরে ফেলি। মীরা মাথা নাড়ল, চুপচাপ খেয়ে সে উঠে পড়ল। ইফাজ মীরাকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে এসে মীরা ঈশানকে খুঁজল, না নেই। তাহলে কি ঈশান আসেনি? বাড়িতে চলে যায়নি তো? হবে হয়তো। ইফাজ খাবার প্যাকিং করে দিয়েছে। গোসল সেরে আসতে পিহু বলল, ঈশান কোথায়? তোর সাথেই তো গেল, তোর এত দেরি হলো কেন? আর এই খাবার কোথা থেকে এনেছিস? মীরা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বলে, তোমার ছেলে চলে গেছে, আর ভালো আব্বু আমাকে আজ লাঞ্চ করতে নিয়ে গিয়েছিল, আমি যেতে চাইনি, জোর করে নিয়ে গেছে, আর তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। মীরার মুখে ভালো আব্বু ডাকটা শুনে পিহু অবাক হলো। কতদিন পর এই নামে ইফাজকে ডাকলো মীরা। পিহুর মধ্যে একটু ভালো লাগা কাজ করলেও তা উবে গেল ইফাজের দেওয়া খাবারের প্যাকেট দেখে। কটাক্ষ করেই বলে, তুই গিয়েছিস ভালো কথা, আমার জন্য কেন এনেছিস? আমি খাবো না, তাছাড়া আমি রান্না করেছি। মীরা ঘুরে দাঁড়িয়ে বলে, তুমি রান্না করেছো কেন? তুই তো বললি তোর আসতে দেরি হবে তাই রান্না করেছি। থাক, তোমার খেতে হবে না, যা রান্না করেছো তাই খেও। পিহু চলে যায়। মীরা রান্না খাবারের প্যাকেট ফ্রিজে রেখে দিল। ওদিকে মীরা ঘুমিয়ে পড়েছে। পিহু আর মীরাকে ডাকলো না। খেয়ে সেও বিছানায় গায়ে এলিয়ে দেয়। মীরার ঘুম ভাঙলো ফোনের শব্দে। ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার। মীরা ফোন রিসিভ করতে ওপাশ থেকে ইফাজের কণ্ঠস্বর ভেসে এলো, মীরা, ঈশান কোথায়? এখনও তো বাড়ি ফিরল না। আজকে কি তোমাদের ওখানে থেকে যাবে? তা না হলে আমি গাড়ি পাঠাবো ওকে আনতে। মীরাকে বাড়িতে পৌঁছে দিয়ে ইফাজ ওর ফোন নাম্বার নিয়ে গিয়েছিল, কিন্তু ইফাজের কথা শুনে মীরার মাথা ঘুরে যায়। শর্ট করে ওর গুম গুম ভাব কেটে গেল। কান থেকে ফোন সরিয়ে দেখে নিল কটা বাজে। 6টা প্রায় বেজে গেছে। মীরা দ্রুত খাট থেকে নেমে পুরো বাড়িতে চক্কর দিল। না, ঈশান তো কোথাও নেই। তাহলে কি ঈশান পথে হারিয়ে ফেলিয়েছে? মীরার আবার টেনশন হচ্ছে, ওভাবে ঈশানকে না ফেলে এলেই ভালো হতো। মীরা কিছু একটা বলে ফোন কেটে দিল। কোনো রকম রেডি হয়ে দ্রুত বের হয়ে যায়। পিহুকেও কিছু বলল না। মীরা রাস্তায় গিয়ে ভাবতে লাগলো যে ঈশান কোথায় থাকতে পারে। কিছু একটা ভেবেই মীরা ভার্সিটিতে গেল। ততক্ষণে সন্ধ্যা নেমে পড়েছে। গেট নিশ্চয় আটকে দিয়েছে, তবুও মীরা সেখানেই গেল। কেন যেন মীরার মনে হচ্ছে ঈশান ওখানেই আছে।
রিক্সা থেকে নেমে ভার্সিটির দিকে এগিয়ে যায়। দারোয়ান কাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা গুনছে। মীরা এগিয়ে যেতে দারোয়ান কাকা দাঁত কেলিয়ে বলল, তুমি এসেছ, যাও ভিতরে যাও। মীরা অবাক হলেও কিছু বলল না। দারোয়ান এমনভাবে ওকে স্বাগতম জানাচ্ছে যেন মীরা বোধহয় কোনো প্রেসিডেন্ট। মীরা দ্রুত ভিতরে যায়। লাইটের আলো চারদিক মুখরিত। এদিক ওদিক খুঁজতে খুঁজতে সে বেঞ্চের কাছে দেখলো ঈশান বসে আছে। মীরাকে দেখে উঠে দাঁড়ায়। ঈশানের চোখে মুখে ক্লান্তি, তবে ঠোঁটের কোণে হাসি। ঈশানের দিকে তাকিয়ে রইল মীরা। সত্যি বড্ড বেশি করে ফেলছে সে। তবে মীরা কি জানতো যে ঈশান বাড়িতে না ফিরে এখানেই বসে থাকবে? তাহলে তো ওকে রেখে যেত না। মীরা কণ্ঠস্বর নিচু করে বলল, সরি, আমার এমন করা উচিত হয়নি। মীরার মুখে সরি শুনে ঈশানের সব ক্লান্তি গায়েব হয়ে গেছে। মনে হচ্ছে এতক্ষণ কষ্ট করে কেষ্ট মিলে গেছে ওর। ঈশান মীরার দিকে এগিয়ে এসে বলে, তুই আমাকে সরি বললি? আমার বিশ্বাস হচ্ছে না। ঈশানকে উত্তেজিত হতে দেখে মীরা বলে, এত লাফালাফি করার কি আছে? সরি তো বলেছি। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তো দেয়নি। আর এখানে থাকার মানেটা কি? বাড়িতে কেন গেলেন না? আমাকে চিন্তায় ফেলতে ভালো লাগে আপনার? ঈশান পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তার মানে আমার জন্য তো চিন্তা হয়? মীরা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলে, যেহেতু আমি নিয়ে এসেছিলাম দায়িত্ব তো আমার। এখন চলুন, রাত হয়ে গেছে, আপনার বাবা ফোন করে যেতে বলেছে। বলে মীরা হাঁটা ধরল। ঈশান পিছু পিছু যেতে লাগলো। ঈশান হাঁটতে হাঁটতে বলে, আমি জানতাম তুই আসবি। আমি এটাই দেখতে চেয়েছিলাম যে আমার প্রতি তোর দুর্বলতাটাই কতটুকু। মীরা থেমে গেল। ঈশানের দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, তাই? তাহলে কি বুঝলেন? মানে আমার দুর্বলতা কতটুকু? বুঝতে পারছি না, তবে মনে হয় 30%। আচ্ছা মীরা, আমার প্রতি কি তোর কোনো ফিলিংস নেই? সব অনুভূতি প্রকাশ করা যায় না, বা প্রকাশ করা হয়ও না। চাপা রাখাটাই বেটার। তার মানে আমার প্রতি তোর অনুভূতি আছে এবং তুই তা প্রকাশ করতে চাইছিস না। মীরা খানিকটা হাসল। বলল, সেটা আপনার মনে হচ্ছে, কিন্তু কারো অনুভূতি দেখার শোক আপনার নেই। মীরা আবারও হাঁটতে লাগলো। ঈশান বলল, অনুভূতি বোঝার শোক নেই আমার? তুই কিভাবে জানলি? ওভাবেই। ওভাবে কিভাবে? আচ্ছা বাদ দিলাম, মানলাম আমি কারো অনুভূতি দেখতে পাই না, কিন্তু তুই কেন আমার অনুভূতি দেখতে পাচ্ছিস না? মীরা ঘাবড়ে গেল। ঈশান ওকে প্রতিটা কথায় আটকে দিচ্ছে। মীরা বলল, আপনি তো লন্ডনের অনেক মেয়ের ক্রাশ। অনেক মেয়েরা ভালোবাসে আপনাকে, তাহলে তাদের অনুভূতি কেন দেখেন না? ঈশান হেসে বলল, আমার অনুভূতি সব একজনের মধ্যেই আটকে গেছে, তাই ওদের অনুভূতি দেখার ইচ্ছে আমার নেই। আমারও ইচ্ছে নেই কারো অনুভূতি দেখার। ঈশান কিছু বলতে যাবে তার আগেই মীরা ঈশানকে ইশারা করলো রিকশায় উঠতে। সামনে একটা রিকশা দাঁড়িয়ে আছে। মীরা আর ঈশান রিকশায় চড়ে বসে। কিছুক্ষণের মধ্যে বাড়িতে পৌঁছে যায় ওরা। কলিং বেল চাপতে মুহিত এসে দরজা খুলে দিল। ঈশান হতাশ হয়ে মুহিতকে দেখে। বিড়বিড় করে বলল, এ বাসাল কি আমার পিছু ছাড়বে না? মুহিতকে দেখে মীরা বলল, তুই এখানে কি করছিস? আন্টি তোকে আসতে দিল? মুহিত বলল, ঈশান ভাইয়ের কথা বলে এসেছি। বলেছি ভাইয়া আমাকে আসতে বলেছে। ঈশান অবাক হয়ে বলে, আমি কখন এসব বললাম? এটা তো মিথ্যে কথা। আজকে তোমার থেকে এক হালি ভালোবাসার মানে বুঝবো। চলো চলো। মীরা নিজের রুমে চলে গেল। ঈশান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। একে তো এক বিপদে আছে, তারপরে বাসালটা ওর পিছনে পড়েছে। এটাকে যে কিভাবে সরাবে তাই ভেবে পাচ্ছে না ঈশান। খুবই ক্লান্ত ঈশান তাই সোফায় দোপা তুলে বসতে মুহুত হুড়মুড়িয়ে ওর পাশে এসে বসে। ঈশান মাত্র শাওয়ার নিয়ে বের হলো। গায়ে হোয়াইট কালারের টি শার্ট আর অ্যাশ কালারের ট্রাউজার। ইফাজ ড্রাইভার দিয়ে ঈশানের পোশাক পাঠিয়ে দিয়েছে। এসেই মীরার ফোন থেকে ইফাজের সাথে কথা বলেছিল ঈশান, আর নিজের পোশাক পাঠিয়ে দিতে বলেছিল। ড্রাইভার না আসা অবধি মোহিতের প্যাসাল শুনতে হয়েছে। মোহিত চিপস খাচ্ছে আর টিভি দেখছে। মীরা এতক্ষণ পিহু রুমে ছিল। বের হয়ে নিজের রুমে যেতেও চক্ষু সড়ক গাছ। ঈশান ওর তোয়ালে দিয়ে মাথা মুছতেছে। মীরা দৌড়ে গিয়ে একটানে তোয়ালে নিয়ে যায়। রেগে বলল, এটা কি হলো? ঈশান মীরার দিকে ঘুরে হাত দিয়ে চুল ব্রাশ করতে করতে বলে, আমার তো একই প্রশ্ন, এটা কি হলো? মীরা খানিকটা চেঁচিয়ে বলে, আমার তোয়ালে কেন নিয়েছেন? জানেন না একজনের তোয়ালে আরেকজনের ব্যবহার করতে নেই? জানি, তবে তোর তোয়ালে আমি ব্যবহার করতেই পারবো। মীরা কটাক্ষ করে বলে, ও তাই? তাহলে তোয়ালে কেন? আমার একটা 3 পিস দেই, ওটাও পরেন, পারফেক্ট দেখতে লাগবে। মীরার কথা শুনে ঈশান বোকা বনে গেল। বলল, 3 পিস? কি বলছিস এসব? 3 পিস কি ছেলেরা পরে নাকি? আপনি পরে দেখবেন, তবে আপাতত আমার রুম থেকে বের হন। বাথরুমে যেতে দিয়েছি, বাট রুমে এক মুহূর্ত থাকতে পারবেন না। ঈশান অসহায় হয়ে বলল, একটু থাকি না মীরা, ওই মোহিত আমার কান জ্বালাফালা করে দেয়। এত কথা বলে, বিরক্ত লাগে। তুই টয়লেট করিস কিভাবে? ওভাবেই। বলতে বলতে মীরা বাথরুমে ঢুকলো। শ্যাম্পুর গন্ধে মম করছে চারদিকে। রুমও পাচ্ছিল মীরা। না জানি কতখানি শ্যাম্পু শেষ করেছে ঈশান। মেয়েরাও বোধহয় এত শ্যাম্পু ইউজ করে না। মীরা শ্যাম্পুর বোতল চাকিয়ে দেখলো ঠিকই আছে। বের হয়ে দেখলো ঈশান এখনও দাঁড়িয়ে আছে।
মীরা বলল, এখনও যাননি কেন? ঈশান আয়েশ করে বিছানায় বসলো। মীরা কপট রাগ দেখিয়ে বলে, বসলেন কেন, উঠুন। ঈশান শুয়ে পড়ল টান টান হয়ে। মীরা হতমম্ব হয়ে যায় ঈশানের কাছে। সে জোর গলায় বলে, আপনি মণিমায়ের কাছে যান, আমার রুম ছেড়ে দিন। ঈশান একরোখাভাবে জবাব দিল, যাব না আমি, তোর রুমে তোর সাথেই ঘুমাবো। মীরার বড় বড় চোখ করে ঈশানের দিকে তাকিয়ে বলে, আমার সাথে ঘুমাবেন মানে? বের হন এক্ষুনি। ঈশান কাত হয়ে মীরার দিকে ফিরে বলে, কেন, ছোট থাকতে তো তুই একদিন আমার বিছানায় ঘুমিয়ে পড়ছিলি, তাই আম্মু আর তোকে নেয়নি। সারা রাত আমার পাশেই তো ঘুমিয়েছিলি, তাই আজকে আমি তোর বিছানায় ঘুমাবো, হিসেব মতে তুইও ঘুমাবি। ঈশানের লাগামহীন কথাবার্তায় কান দিয়ে ধোয়া বের হচ্ছে মীরার। ইচ্ছে করছে ঈশানকে চিবিয়ে খেতে। মীরা তাতে দাঁত চেপে বলে, আপনার ঘুমানো হচ্ছে। মীরা চেঁচিয়ে বলে, মোহিত, তোকে তোর ঈশান ভাইয়া ডাকছে। ঈশান এক লাফে বিছানা থেকে উঠে মীরার মুখ চেপে ধরে। মীরা ছুটোছুটি করতে শুরু করে। ঈশান আরও জোরে মীরাকে চেপে ধরে, এক হাত মুখে আর এক হাত কোমরে তার। ঈশান ফিসফিস করে বলল, ওকে ডাকিস না মীরা, আমি ক্লান্ত, ও এসে আমার মাথা ঘুরিয়ে দিবে, প্লিজ মীরা। মীরা শান্ত নয়নি ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশানও মীরার চোখে চোখ রাখলো। বলি, এখানে কি স্টার জলসা সিরিয়াল হচ্ছে? মোহিতের কণ্ঠস্বর শুনে ওরা দুজনে চমকে তাকালো। দরজার সাথে হেলান দিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে মোহিত। মোহিতকে দেখে মীরা এক ঝটকা ঈশানকে সরিয়ে দিয়ে বলল, আবার থাপ্পড় খাওয়ার শখ জেগেছে? তাড়াতাড়ি রুম থেকে বের হন, আমি এসে যেন রুম পাকা পাই। মীরা হনহনিয়ে রুম থেকে বের হয়ে গেল। মোহিত এখনও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মীরা চলে যেতে সে ঈশানকে জিজ্ঞেস করলো, আমার বউ এভাবে চলে গেল কেন? আর তুমি এভাবে ওকে ধরে রেখেছিলে কেন? ঈশানের ভীষণ রাগ হলো। কথায় কথায় বউ বউ করার দরকারটা কি? মোহিতের মাথায় চাটি মেরে বলে, তা দিয়ে তুই কি করবি? আর সারাদিন বউ বউ করিস কেন? মোহিত হেসে বলল, তুমি কি জেলাস ফিল করছো? ঈশান ছোট ছোট চোখে তাকিয়ে বলল, কেন বলতো? মোহিত খাটের উপর পা তুলে বসলো। ঈশানকে টেনে বসিয়ে বলল, তুমি কি আমার সিনিয়র বউকে পছন্দ করো? ঈশান মাথা নাড়িয়ে বলল, না। তাহলে ভালোবাসো? না। তাহলে? ঈশান তার তর্জনী আঙ্গুল দিয়ে ঠোঁটের নিচে স্লাইড করতে করতে বলল, বিয়ে করতে চাই তোর সিনিয়র বউকে। মোহিত বুকে হাত দিয়ে বলল, আল্লাহ, কি বলো এসব? এক স্বামী দুই বধূ হয়? এখন তো দেখছি দুই স্বামী এক বধূ হবে। কে বলেছে তোকে? তুই মীরার স্বামী হওয়ার যোগ্য নস, তাই ভালোই ভালোই কেটে পড়, না হলে তোকে লন্ডনের টেমস নদী দেখিয়ে নিয়ে আসবো। মোহিত ভাব নিয়ে বলে, টেমস নদী আমি দেখেছি, অন্য কিছু দেখাতে হবে। আচ্ছা বাদ দাও, আগে বলো, তুমি কি মীরা আপুকে তোমার মনের কথা বলেছিলে? হুম। তারপর? তারপর আর কি? এক হালি থাপ্পড় পড়লো আমার দুই গালে। মোহিত করুণ স্বরে বলল, ইস, বউটা এরকমই, একটুতেই রেগে পায়ার হয়ে যায়, তখন পদ্মার সব পানি দিয়েও সে আগুন নেভানো যায় না। তারপর বলো, এক হালি ভালোবাসা কাকে বলে? সেদিন তো বললে যে মীরা আপুকে এক হালি ভালোবাসা দিতে এসেছ, কিভাবে দেয় সে ভালোবাসা? ঈশানের মাথা গরম হয়ে যাচ্ছে। এত প্রশ্ন যে করে কেন মোহিত? ঈশান রাগে পড়ছে। মোহিত আবারও জিজ্ঞেস করতে ঈশান বলে দাঁড়িয়ে যেতে যেতে বলে, বিয়ের পর একহালি বাচ্চা হওয়াকেই একহালি ভালোবাসা দেওয়া বলে, স্টপিট কোথাকার। মোহিত বড় বড় চোখে ঈশানের চলে যাওয়া দেখল। বলল, হ্যাঁ, মীরা আপুকে এভাবেই একহালি ভালোবাসা দেবে নাকি? বলতেই হচ্ছে মীরা আপুকে। ঈশান ততক্ষণে রুম থেকে বের হয়ে গেছে। মোহিত গভীর চিন্তায় মগ্ন হয়ে গেছে। ভালোবাসার মিনিং জানলেও একহালি ভালোবাসার মিনিং সে আজকে জানল। যদি ঈশান রাগের মাথায় বলেছে, মোহিত তাই সত্যি ভেবে নিয়েছে। মাথা চক্কর দিচ্ছে মোহিতের। মীরাকে কথাগুলো না বলা পর্যন্ত ওর পেটের ভাত হজম হবে না। ঈশান পিহুর রুমে গিয়ে দেখলো পিহু বসে আছে। ঈশান গিয়ে পিহুর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ক্লান্তি যেন আর ওর সব উবে গেল। পিহু ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কোথায় ছিলিস সারাদিন? রাস্তাঘাট তো কিছুই চিনিস না, হারিয়ে গেলে কি হতো? ঈশান মায়ের হাত ধরে বলল, এতদিন তো হারিয়েই ছিলাম, এখন আর কোথাও হারাবো না, তোমার কাছেই থাকবো। পিহু মৃদু হেসে বলল, কেন, লন্ডন ফিরে যাবি না? গেলে তোমাকে নিয়েই যাব। পিহুর মুখটা মলিন হয়ে যায়। বলল, আমি যাব না, তুই তোর বাবার সাথে যাস। এই বিষয়ে আমাকে না জড়ালেই ভালো। ঈশান পিহুর হাতটা শক্ত করে ধরে বলে, আমি তোমাকে আব্বুর সাথে থাকতে বলছি না, তুমি আমার সাথে থাকবে। তোমার জন্য আমি আলাদা করে সব কিছু সাজাবো, সেখানে শুধু তুমি আর আমি থাকবো, তাহলে হবে তো? পিহু হাসলো ঈশানের কথা শুনে। ঈশান দরজার দিকে তাকিয়ে দেখলো মীরা দাঁড়িয়ে আছে। ওদের কথাও শুনে ফেলেছে নিশ্চয়। ঈশান মীরার দিকে তাকিয়ে বলে, তুই কি ভাবছিস, তোকেও নিয়ে যাব লন্ডন? লন্ডনের কথা শুনে মীরার চোখ মুখ শক্ত হয়ে যায়। ওখানে তো কোনো দিনও যাবে না। ছেলেমেয়েরা সব বারে গিয়ে নাচানাচি ঢলাঢলি করে, যা মীরা একদমই দেখতে পারে না। মীরা গম্ভীর গলায় বলে, দরকার নেই আমার যাওয়ার, আপনার মাকে নিয়ে আপনি যান, অসহ্য লাগে সব। মীরা চলে গেল। পিহু বলল, মীরা তোর সাথে এরকম করে কেন রে? কিছু বলেছিস তুই? ওকে কিছু বলা লাগে নাকি?
আমিও বুঝি না ও এমন করে কেন, তুমি একটু বলে দিও তো। আচ্ছা বলবো, এখন একটু রেস্ট নে। পিহু ঈশানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তখনই ঈশানের ফোন বেজে ওঠে। ইফাজের পাঠানো সিম ফোনে সেট করেছে ঈশান। পকেট থেকে ফোন বের করে রিসিভ করতে ইফাজ বলে উঠল, পেয়েছিস সব কিছু? হ্যাঁ আব্বু পেয়েছি, আমি আজকে আসবো না, আম্মুর কাছেই থাকবো। ইফাজ হেসে বলল, মাকে পেয়ে এখন আমাকে ভুলে গেছিস দেখছি, ভালো ভালো থাক মায়ের কাছে। ইফাজের কথা পিউ ঠিকই শুনতে পেল, তবে কিছু বলল না। ঈশান এক পলক মায়ের দিকে তাকিয়ে বলল, সবে তো এলাম, কালকে চলে আসিস তাড়াতাড়ি, আমি গাড়ি পাঠিয়ে দিব, তোর দাদা দাদি আসছে। ইফাজের এই কথাটাও পিওর কর্ণগোচর হলো। ঈশান বলল, তাতে আমার কি, তবে নিজের সিদ্ধান্ত থেকে নড়বে না, এর শেষ দেখে ছাড়বো। এজন্যই তো বললাম তুই আয়, আমি একা কীভাবে সামলাবো সব। ঈশান কিছু বলার আগেই পিহু ফোন নিয়ে বলল, এসব করে এখন কি হবে, সব কিছু কি আগের মতো হবে? হবে না। আমি আর ফিরতেও চাই না, তাহলে এসব কেন করছো? ওনাদের বয়স হয়েছে, এই বয়সে এই ধাক্কা ওনারা মেনে নিতে পারবে না, কেসটা তুলে নাও। পিহুর কণ্ঠস্বর শুনে থমকে গেছে ইফাজ, তবে ভালো লাগছে তার। সে বলল, সেটা আমি বুঝবো, তোমাকেও তো কোর্টে থাকতে হবে, রেডি থেকো। পিহু খানিকটা জোরে বলল, আমি কোথাও যাব না, কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই, তাহলে আমি গিয়ে কি করব? ইফাজ শব্দ করে হাসল, বলল, অন্তত আমার জন্য এসো, কারো প্রতি অভিযোগ না থাকলেও আমার প্রতি তো তোমার হাজারো অভিযোগ আছে। পিহু থেমে যায়। ইফাজের সাথে সে কথায় কখনোই পেরে ওঠেনি, তাই আজও পারছে না। আর রাগ হচ্ছে ইফাজের ওপর পিহুর, কেন এখন এরকম করছে ইফাজ, বুঝে উঠতে পারছে না পিহু। তাই সে আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিল। ঈশানের হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে, তোর বাবাকে বলিস কেস যেন তুলে নেয়, আমার এসব ঝামেলা ভালো লাগে না। ঈশান পিহুর কোল থেকে মাথা তুলে বলে, আমি জানি এসব করেও কোনো লাভ হবে না, তুমি ফিরবে না আব্বুর কাছে, তবুও যারা প্রকৃতপক্ষে দোষী তাদের শাস্তি প্রাপ্য, তুমি প্লিজ না করো না। পিহু কি বলবে ভেবে পাচ্ছে না। ইফাজের বাবা মায়ের জন্য খারাপ লাগছে। ইফাজের জেদ সম্পর্কে অবগত পিহু, কিন্তু ইফাজকে থামাতে হলে পিহুকে আবারও ইফাজের মুখোমুখি হতে হবে। খাবার টেবিলে বসে আছে সবাই, মীরা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। ঈশান গালে হাত দিয়ে বসে আছে, খেতে ইচ্ছে করছে না ঈশানের। পিহু বলল, খাচ্ছিস না কেন? ঈশান মুখটা গোমড়া করে বলল, আব্বু একা একা কী করছে কে জানে, আমাকে ছাড়া আব্বু খেতে পারে না, সেখানে একটা দিন কেটে গেছে, রাতে নিশ্চয়ই না খেয়ে থাকবে আমি শিওর। পিহুর আবার চিন্তা হলো, না খেয়ে থাকলে তো ইফাজের শরীর খারাপ করবে, কিন্তু এখন কি করা যায়? পিহু কিছু বলছে না। মাঝখান থেকে মোহিত বলে উঠল, আঙ্কেলের জন্য খাবার পাঠিয়ে দিলে কেমন হয়, তাহলে আঙ্কেল খেতে পারবে আর ঈশান ভাইয়ারও ভালো লাগবে। পিহু বলে উঠল, কে যাবে এখন খাবার দিতে? মোহিত শার্টের গলা ঠিক করে বলল, কেন, মানুষের কি অভাব পড়েছে নাকি? আমি আছি, মীরা আপু আছে, ঈশান ভাইয়াও আছে, তুমি চাইলে তুমিও যেতে পারো, নো প্রবলেম। এই প্রথম মোহিতের কথা ভালো লাগলো ঈশানের, এতটাই খুশি যে ঈশান মোহিতকে জড়িয়ে ধরতে পারলেই ভালো লাগতো। এই প্রথম একটা কাজের কথাই বলেছে মোহিত। ঈশান কৃতজ্ঞতা দৃষ্টিতে তাকিয়ে আছে মোহিতের দিকে। মোহিত সৌজন্যমূলক হাসি দিল, কিন্তু ঈশান মোহিতকে যেতে দিল না, বুদ্ধি খাটিয়ে মীরাকেই নিয়ে গেল। পিহুও কিছু বলল না। টিফিন বক্স করে খাবার নিয়ে মীরা আর ঈশান রওনা হলো। রাতের বেলা ঢাকা শহরটা ভালোই লাগছে ঈশানের, হালকা বাতাস এসে দোলা দিয়ে যাচ্ছে। ঈশান বারবার মীরার দিকে তাকালো, মীরা তাকাচ্ছে না। রাতের শহর দেখছে সে, রাতের বেলা মীরা খুব কমই বের হয়, তাই সবটা মুগ্ধ হয়ে দেখছে। রাতের বেলা ঈশান আর মীরাকে দেখে ইফাজ অবাক হয়ে যায়, ওরা এত রাতে কেন এসেছে? ল্যাপটপে কাজ করছিল ইফাজ। ঈশান আর মীরাকে দেখে অবাক হয়ে বলে, তোরা এখানে এত রাতে? ঈশান টিফিন বক্সটি টেবিলে রেখে বলে, তুমি তো আজ রাতে খাবে না, তা আমার জানা আছে, না খেয়ে থাকলে তোমার শরীর খারাপ করবে, তাই তো আম্মু খাবার পাঠিয়েছে, তাড়াতাড়ি খেয়ে নাও। ইফাজের চোখ দুটো উজ্জ্বল হয়ে ওঠে, সত্যি পিহু ওর জন্য খাবার পাঠিয়েছে? তাহলে সে না খেয়ে থাকে কিভাবে? একজন সার্ভেন্ট ডেকে খাবার সার্ভ করতে বলল ইফাজ। খাবারের আইটেমের দিকে তাকালো ইফাজ, সর্ষে ইলিশ আর মুরগির মাংস। পিহুই রান্না করেছে তা দেখে বুঝতে পেরেছে ইফাজ। সে খুব তৃপ্তি নিয়ে খেলো। কতদিন পর পিহুর হাতে রান্না খেয়েছে, মনে হচ্ছে কতদিন পর বাঙালি খাবার খাচ্ছে। আর ঈশান বসে বসে আপেল খাচ্ছে। খাওয়া শেষে ইফাজের থেকে বিদায় নিয়ে ঈশান আর মীরা চলে আসে। পথে দোকান থেকে কিছু চকলেট কিনলো ঈশান, মোহিতের জন্যই নিল। বেচারা এত বড় উপকার করলো, ট্রিট তো দিতেই হবে। মীরার দিকে একটা চকলেট এগিয়ে দেয় ঈশান। মীরা দ্বিধা না করে হাত বাড়ালো চকলেট নিতে, কিন্তু ঈশান তা আবার ফেরত নিয়ে নেয়। মীরার রাগ হলো এতে, মুখ ফিরিয়ে নিয়ে রিকশায় গিয়ে বসে। ঈশান হেসে মীরার পাশে বসে চকলেটের প্যাকেট খুলে মীরার দিকে এগিয়ে দিল। মীরা আর নিল না। মীরা চকলেটে কামড় বসালো। চকলেট খেতে খুবই পছন্দ না করলেও অপছন্দ করে না, তাই সে খেতে লাগলো। কিন্তু মাঝখানে এসে ঈশান ওর হাত থেকে চকলেট নিয়ে কিছুটা খেয়ে ফেলে। মীরা হতভম্ব হয়ে ঈশানের দিকে তাকায়।
আজকে আর ঝগড়া করার মুড নেই তার। বাড়িতে ফিরেই আবার মোহিত। মীরা মুখ ঘুরিয়ে নিজের রুমে চলে যায়। ঈশান পকেট থেকে চকলেটগুলো বের করে মোহিতের হাতে ধরিয়ে দিয়ে বলে, থ্যাঙ্কস আজকে বুদ্ধিটা দেওয়ার জন্য, তাই তোর জন্য ট্রিট। মোহিত গাল ফুলিয়ে বলল, আমি কি বাচ্চা যে আমার জন্য চকলেট এনেছ? আমার এসব লাগবে না, তবে কিছু প্রশ্ন ছিল। ঈশান গাড় বাঁকিয়ে বলল, আবারও প্রশ্ন? তুই তো প্রশ্নের ঝুলি রে। ঈশান মোহিতের ঘাড় ধরে রুমে নিয়ে যেতে যেতে বলে, চল ছাগল, তোর সব মেমে আজকে শুনবো আর উত্তর দিব। মীরা গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। মাঝরাতে বৃষ্টি নেমেছিল ধরার বুকে, যার কারণে ঘুম ছাড়ছে না মীরার। এমনিতেই সে ঘুম পাগলি, বৃষ্টি নামতে ঘুমটা আরও গাঢ় হয়েছে। কাঁথা গায়ে দিয়ে কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। ঈশান সে কখন থেকে বসে আছে মীরার রুমে, অথচ মীরার ঘুম ভাঙার নামই নেই। 9টা বাজতে চললো, কিন্তু মীরা এখনও ঘুমাচ্ছে। কাল অনেক রাত পর্যন্ত মুহিতের সাথে গল্প করেছে ঈশান, তবু ঈশান তাড়াতাড়ি উঠে পড়েছে। মুহিত সকালে চলে গেছে। পিহু বাড়িতে নেই, কোনো একটা কাজে গেছে। কোথায় গেছে বলেও যায়নি। আপাতত বাড়িতে ঈশান আর মীরা আছে, কিন্তু মীরা তো এখনও ঘুমিয়ে আছে। ঈশান একবার ভাবলো ডাকবে, কিন্তু মোহিত যে বলেছিল মীরা ঘুমের মধ্যে বিরক্ত করা পছন্দ করে না। এসব ভেবে ঈশান হাসলো, ভাবলো মীরাকে একটু বিরক্ত করা যাক। যদি রেগে যায় তো কি হয়েছে, না হয় আরেক খালি থাপ্পড় খাবে, এতেও আর কিছু হবে না। এই ভেবে সে পকেট থেকে ছোট বাঁশি বের করলো। এটাও মোহিতের কাছ থেকেই রেখেছে। মীরার কানের কাছে বাঁশি নিয়ে ফুঁ দিতে বাঁশি ফু আওয়াজ করে ওঠে। মীরা এক প্রকার লাফিয়ে ঘুম থেকে উঠে বসে, চোখ ঘষে হাই তুলতে তুলতে সামনে তাকায়। ঈশান মুচকি হেসে মীরার দিকে তাকিয়ে আছে। সকাল সকাল মীরার মুডটাই খারাপ করে দিল ঈশান। মীরা রেগে গিয়ে বলে, আপনি আমার রুমে কি করছেন? কেন এসেছেন? ঈশান বাঁশিটা পকেটে গুজে বলে, বাড়িতে কেউ নেই, আমি একা একা কি করব? আর তুই তো ঘুম থেকে উঠছিসই না, তাই তোকে জাগালাম। মীরা বিছানা ছেড়ে নামতে নামতে বলে, তো আমার কাছে কেন এসেছেন? নিজের রুমে পড়ে থাকেন। যত সব, দিলেন আমার ঘুমের 12টা বাজিয়ে। ঈশান চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, 12টা না, 9টা বাজিয়েছি। আমি তোকে ঘুম থেকে না জাগালে তুই নিজেই নিজের ঘুমের 12টা বাজাতি। মীরা ঈশানের কথায় কান দিল না, দ্রুত বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বিরক্ত লাগছে মীরার, বেশি কথা বলে ঈশান ঠিক মোহিতের মতোই। এই 2 দিন মোহিতের সঙ্গ দিয়ে মোহিতের মতোই বাসাল হয়ে গেছে ঈশান। মীরা ফ্রেশ হয়ে বের হলো। ঈশান এখনও সেখানেই বসে আছে। মীরা তার এলোমেলো চুলগুলো হাত খোপা করে বিছানা গুছিয়ে নিল। ঈশানকে উপেক্ষা করে মীরা ড্রয়িং রুমে আসলো। ঈশান মীরার পিছু পিছু এসে বলল, আমার খিদা পেয়েছে মীরা। মীরা অবাক দৃষ্টিতে ঈশানের দিকে তাকালো। ঈশান বলল, আম্মু আব্বুর সাথে দেখা করতে গিয়েছে, ব্রেকফাস্টে সেখানেই করবে, সে সকালেই বের হয়েছে, আর আমি এখানে খিদায় মরছি। মীরা আরেক দফা অবাক হলো। পিহু ইফাজের সাথে দেখা করতে গিয়েছে, কিন্তু মীরাকে তো বলে গেল না। মীরা চুপ করে ভেবে যাচ্ছে, হঠাৎ পিহুর হলোটা কি? মীরাকে ভাবতে দেখে ঈশান বলে উঠল, বাবা ভাবি পরে করিস, আগে আমার জন্য খাবারের ব্যবস্থা কর প্লিজ। মীরা ছোট করে বলল, ঠিক আছে। তারপর সে গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। একটা গামলায় আটা মাখতে লাগলো মীরা। ঈশান একটা টুল নিয়ে এসে মীরার পাশে বসে, গালে হাত রেখে মীরার কাজ করা দেখতেছে। ইফাজের মুখোমুখি বসে আছে পিহু, তবে বসে থেকেও শান্তি হচ্ছে না পিহুর। হাঁসফাঁস করছে, এসি অন থাকা সত্ত্বেও ঘামছে। ইফাজ বেশ বুঝতে পারছে পিহুর অস্বস্তির কারণ সে। তবুও ইফাজের ভালো লাগছে যে পিহু নিজেই ওর কাছে এসেছে। পিহু বসে থাকা অবস্থায় পুরো বাড়িতে চোখ বুলালো। সব জায়গায়তে অবিচ্ছেদ্যের ছাপ। সুন্দর করে সাজানো গোছানো বাড়িটা। একদিন এই বাড়ির গেট থেকে সে খালি হাতে ফিরে গিয়েছিল, আর আজ এত বছর পর এই বাড়িতে পা রেখেছে পিহু। তবে আজকে সে কিছু নিতে আসেনি, আর না কিছু পাওয়ার আশা আছে ওর। সব কিছু পাওয়ার আশা তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তবুও কেন এরকম হচ্ছে পিহুর? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। ইফাজ তা বুঝতে পেরে পানির গ্লাস এগিয়ে দিল পিহুর দিকে। পিহু ইফাজের দিকে তাকিয়ে পানির গ্লাসের দিকে তাকালো। সকালে আসার পর থেকে ব্রেকফাস্ট করার জন্য অনেক অনুরোধ করছিল, কিন্তু পিহু কিছু মুখে তোলেনি, তাই ইফাজও খায়নি। পিহুকে এভাবে পানির দিকে তাকিয়ে থাকতে দেখে ইফাজ বলল, পানিটা অন্তত খাও, মনে হচ্ছে তোমার পিপাসা পেয়েছে। পিহু কাপা হাতে পানির গ্লাসে পানি খেলো। শব্দ করে গ্লাসটা টি টেবিলের উপর রেখে এদিক ওদিক তাকালো। তারপর বলল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, সেজন্যই এসেছি। ইফাজ হালকা হেসে মাথা নিচু করে বলল, জানি। জানো মানে? ইফাজ মাথা তুলে পিহুর দিকে তাকিয়ে বলল, তুমি শুধু কথা বলতেই আমার কাছে এসেছ, থাকতে তো আসোনি। এটা তো তোমাকে দেখলেই বোঝা যায়। যদি থাকতে আসতে তাহলে তো ব্যাগপত্র সব নিয়েই আসতে। পিহু কপালে সূক্ষ্ম বাস ফেলে বলে, মজা করছো? দেখো, আমি তোমার সাথে মজা করতে আসিনি, কিছু কথা ছিল। বলো, আমি শুনছি। পিহু মেঝের দিকে তাকিয়ে বড় করে শ্বাস ফেলল। তারপর বলল,
দেখো, এখন পুলিশ কোর্ট এসব করে কোনো লাভ নেই। যা হওয়া তা হয়ে গেছে। এইসব করে পিছনে ফেলে আসা জীবনটা ফিরে পেতে পারবো না। তাই তোমার এখানেই থেমে যাওয়া উচিত। কেসগুলো তুলে নাও। ইফাজ পিহুর দিকে তাকিয়ে বলল, অসম্ভব। ওই উকিলের কাছে নোটিশ পৌঁছে গেছে। কোর্টে তাকে হাজির হতে হবে। আর নেহালকে খোঁজা হচ্ছে। এখনও পাওয়া যায়নি, তবে শীঘ্রই পাওয়া যাবে। আর কথা বলতে বলতে ইফাজ তার বাঁ পাশে তাকালো। জাফর খান দাঁড়িয়ে আছে। সে ইফাজের কথা শুনছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আজ সকালেই এসেছেন ওনারা। ইফাজের দৃষ্টি অনুসরণ করে পিহু সেদিকে তাকালো। জাফর খানকে দেখে উঠে দাঁড়াতে নিলে ইফাজ পিহুকে থামিয়ে দিয়ে বলল, উঠতে হবে না তোমার। উনি এতটাও সম্মানিত ব্যক্তি নয় যে উঠে দাঁড়িয়ে সম্মান করতে হবে। ইফাজের কথাবার্তায় অবাক না হয়ে পারল না পিহু। সে ইফাজের দিকে তাকিয়ে বলে, সম্মান দিয়ে কথা বলো, উনি তোমার বাবা হয়। ইফাজ তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, জানো পিহু, জীবনে তুমি যাকে সম্মান দিবে সেই তোমার দেওয়া সম্মানের সুযোগ নেবে। আগে হোক বা পরে, একদিন না একদিন সে সুযোগ নেবেই। তাই কাউকে অতটা সম্মান দিতে নেই। কখন সে সুযোগ নিয়ে বসে থাকে বোঝা দেয়। ইফাজের কথা সত্যতা যাচাই করল না পিহু, কারণ সত্য কথাই বলেছে ইফাজ। জীবনে কাউকে বেশি গুরুত্ব দিতে নেই, তাহলে সে দূরত্ব বাড়িয়ে চলে যাবে। এটাই হলো মানুষের প্রধান কাজ। পিহু দীর্ঘশ্বাস ফেলে বলে, কেসটা তুলে নাও। এভাবে বাবা মাকে সবার সামনে ছোট করো না। ইফাজ কঠোর স্বরে বলে, সবার কাছে ছোট হলে কিছু যায় আসে না পিহু, তবে প্রিয় মানুষের কাছে ছোট হলে অনেক কিছুই যায় আসে। ইফাজ একটু চুপ থেকে আবারও বলল, জয় পরাজয় বলে একটা কথা আছে। তবে জীবনের সবচেয়ে বড় পরাজয় হলো প্রিয় মানুষের অপ্রিয় হয়ে ওঠা, যা মনকে ক্ষত বিক্ষত করে দেয়। আর প্রিয় মানুষের অপ্রিয় হতে আমাকে সাহায্য করেছে আমার পিতামাতা, যাদের থেকে দূরে থেকেও আমার কষ্ট হতো, কিন্তু তারা শুধু তাদের কথাই ভেবে গেছে। পিহু ছলছল নয়নে ইফাজের দিকে তাকিয়ে আছে। ইফাজের চোখ জোড়াও পানিপূর্ণ। জাফর খান এগিয়ে এসে ইফাজের থেকে দূরত্ব বজায় রেখে বসে পড়ল। আমাদের সত্যি অনেক বড় ভুল হয়েছে ইফাজ। আমি তোর কাছে এই জন্য তো ক্ষমা চেয়েছি, আবারও চাইছি, তুই আমাদের ক্ষমা করে দে। জানি অনেক দেরি হয়ে গেছে, তারপরও বলছি, শেষ বয়সে অন্তত এরকম করিস না আমাদের সাথে। রেহানা বেগমও এসে উপস্থিত হয়। পিহুর আরও অস্বস্তি হচ্ছে। এই দুজন মানুষের সামনে সে কখনোই দাঁড়ায়নি, শুধু একবার দাঁড়িয়েছিল। আর সেদিনই এ বাড়ি থেকে সে বের হয়ে গিয়েছিল। সেদিন ইফাজ আর পিহু বিয়ে করে ওনাদের সামনে দাঁড়িয়েছিল। রেহানা বেগম এসেই কেঁদে ফেললেন। বললেন, শেষ বয়সে এসে ছেলে থেকে এমন ব্যবহার আশা করিনি, তবে পাপ যখন করেছি শাস্তি তো পেয়ে যেতেই হবে। বলেই তিনি পুপিয়ে কেঁদে উঠলেন। পিহু রেহানা বেগমের দিকে তাকিয়ে বলল, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনাদের উপর থেকেও কেস তুলে নেওয়া হবে। রেহানা বেগম অবাক দৃষ্টিতে পিহুর দিকে তাকালো। এই মেয়েটার প্রতি তো অনেক অন্যায় করেছে ওনারা। এসব জানা সত্ত্বেও পিহু আজ ওনাদের পক্ষেই কথা বলছে, তা ওনারা ভাবতেও পারেনি। এই মেয়েটাকে ফিরিয়ে দিয়ে রেহানা বেগম খুব বড় ভুল করেছেন, তা তিনি আজ বুঝতে পেরেছেন। গরিবরা যে লোভী হয় না, তারা এতটুকুতেই খুশি আর সেটা নিয়েই বাঁচতে চায়। তাদের একটু খুশি বড়লোকের কাছে পাহাড় সমান মনে হয়, যা পরবর্তীতে হিংসাতে পরিণত হয়। পিহু চটজলদি দাঁড়িয়ে পড়ে। ইফাজের দিকে তাকিয়ে বলে, আমি তোমাকে জোর করব না কেসটা তুলে নিতে। যদি কোনো সময়ের জন্য হলেও আমাকে নিজের আপন ভেবে থাকো, তাহলে আমার কথা তুমি শুনবে। আমি এসব ঝামেলার মধ্যে থাকতে চাই না। যেহেতু আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি, তাই তোমারও উচিত সবাইকে ক্ষমা করে দেওয়া। ইফাজ নিজেকে সংযত করল। পিহুর কথাগুলো ওর ভালো লাগছে না। আবার ফেলে দেওয়ার মতো কথাও পিহু বলেনি। কিভাবে বললে ইফাজ পিহুর কথা মানবে তা পিহু জানত। তাই পিহুর ইফাজের দুর্বল জায়গায় আঘাত এনেছে। ইফাজের প্রিয় মানুষটি যে পিহু, এটা বোঝাতে হলেও ইফাজকে কেস তুলে নিতে হবে। এটা যেন ইফাজ মানতে পারছে না। পিহু ও শাশুড়িকে উদ্দেশ্য করে বলে, আপনাকে কোনোদিন মা বলে ডাকার সৌভাগ্য হয়নি আমার, তবু আপনাকে মা বলেই মেনে এসেছি। তাই আপনার অসম্মান হতে আমি দিতে পারি না। চেয়েছিলাম ছোট্ট একটা সুন্দর সংসার সাজাতে, সেই ইচ্ছেটা পূরণ হলো না। আর এখন তো হওয়ার কোনো সময়ও নেই। তবে আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আসি, ভালো থাকবেন। পিহু আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত পায়ে বের হয়ে গেল বাড়ি থেকে। জাফর খান রেহানা বেগম ক্ষমা চাওয়ার কোনো সুযোগই পিহু দিল না। নিজেকে সবার সামনে দুর্বল করতে চায় না পিহু। ইফাজ নিজের স্থানে থম মেরে বসে আছে, রাগও হচ্ছে তার। এখন নাকি সব কেস তুলে নিতে হবে। পিহু ওকে এভাবে না বললেও পারত। সবাইকে ক্ষমা করেছে, আর ইফাজকে কেন ক্ষমা করতে পারছে না? সবার থেকে তো ইফাজের দোষটা কমই ছিল, তাহলে পিহু কেন ইফাজকে ক্ষমা করতে পারছে না? ইফাজ রেগে মেগে নিজের রুমের দিকে পা বাড়ায়। প্রিয় মানুষের উপর রাগ অভিমান করলে তা সহজেই ভাঙে না। তাই হয়তো পিহু সময় নিচ্ছে, কিন্তু আর কত সময় নেবে পিহু? মীরা বসে বসে টিভি দেখছে আর সানাসুর খাচ্ছে।
পুরো কৌটা সহ বসেছে মীরা। সোনি ম্যাক্সে মুভি দেখছে। আলু অর্জুন আর সন অফ শর্তমূর্তি মুভি। যদিও অনেকবার মুভিটা দেখেছে, তবুও মীরার এই মুভিটা বেশ ভালো লাগে, মিস করে না কখনোই। কোথা থেকে যেন ঈশানও এসে বসলো মীরার পাশে। মীরা কিছু বলে না। মুভি দেখার মুড সে নষ্ট করতে চায় না। সকালে নাস্তা বানানোর সময় অনেক বিরক্ত করেছিল ঈশান। মীরা জাড়ি মারলেও শুনেনি ঈশান। মীরা চুপচাপে সহ্য করেছে। মীরার নর্মাল বিহেভ দেখে ঈশানও অবাক হয়েছে, তাই সে দুষ্টুমি করার সাহস বেশি পেয়েছে। মীরা মুভি দেখছে আর ঈশান মীরাকে। মীরার এবার অস্বস্তি হচ্ছে। এভাবে কেউ তাকিয়ে থাকলে কেউ স্বস্তিতে কি বসতে পারে? মীরা রাগান্বিত স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার ইচ্ছে। আমার দিকে না তাকিয়ে টিভির দিকে তাকাতেও তো পারেন। আমার ইচ্ছে। দেখ, দিল টিভি দেখার মুড অফ করে। মীরা রিমোট ফেলে উঠতে নিলেই ঈশান ওর হাত ধরে টেনে বসিয়ে দিল। তারপর একটু এগিয়ে আসলো মীরার দিকে। বলল, কোথায় যাচ্ছিস? মীরা মুখ ফিরিয়ে নিয়ে বলে, রুমে যাব। টিভি দেখবি না? না। কেন? আমার ইচ্ছা। ঈশান হাসল। ওর কথা ওকেই ফেরত দিচ্ছে মীরা। ঈশান মীরার ডান হাতটা শক্ত করে ধরে আছে, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে মীরা ছাড়ানোর কোনো চেষ্টাই করছে না। ঈশান গোড় লাগানো দৃষ্টিতে মীরার দিকে তাকিয়ে আছে। সে আস্তে করে মীরার হাতটা নিজের বুকের উপর চেপে ধরে বলে, তুই সত্যি আমার ফিলিং বুঝতে পারছিস না মীরা? মীরা শরীরে যেন বিদ্যুৎ বয়ে গেল। ঈশানের এরকম শীতল কণ্ঠ মীরার সুবিধা ঠেকছে না। হৃদস্পন্দন স্বাভাবিক থাকছে না। মীরার কেমন যেন ভয় করছে। সারা বাড়িতে ঈশান আর মীরাই আছে, পিহু এখনও আসছে না। ঈশান আবার সুযোগ নেবে না তো? ঈশান বোধহয় মীরার মনের কথাটা বুঝতে পেরেছে, তাই সে হেসে বলল, কি ভাবছিস আমি তোর সাথে খারাপ কিছু করব? বলে ঈশান আবারও হাসল, তবে এবার শব্দ করেই হাসল। মীরা অবাক হয়ে গেল। ঈশান ওর মনের কথা জানল কিভাবে? ঈশান বলল, তোর ঘুমিয়ে থাকা অবস্থায় যখন সুযোগ নেইনি, তখন জেগে থাকা অবস্থায় সুযোগ নেওয়াটা বড্ড বেমানান না? ঈশানের কথায় মীরা লজ্জা পেয়ে যায়। সিসি, এসব কি ভাবছে সে? সত্যিই তো, ঈশান তো মীরার ঘুমিয়ে থাকার সুযোগও নিতে পারত। এটা কেন মাথায় আসেনি মীরার? মীরা কি বলবে তা ভেবে পাচ্ছে না। এবার সে ঈশানের থেকে হাত ছাড়ানোর চেষ্টা করছে। ঈশান মীরার হাতটা আরেকটু শক্ত করে ধরে কাছে টেনে আনলো। বলল, আমার ওয়াইন, বিয়ার, হুস্কি এসবের নেশা ছিল, কিন্তু এখন নেই। তুই সেই নেশা, সব কিছুর নেশা কেড়ে নিয়েছিস। এখন কি হবে? এর দায় তোর। তোর নেশায় বুধ করেছিস আমাকে। এখন এর থেকে বের হতেও পারছি না। সব দোষ তোর। এখন আমি কি করব বলতো? ঈশানের কথার মানে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো মীরার। মীরা জাড়া মেরে ঈশানের হাত ছেড়ে রুমে চলে যায়। দরজার সাথে সাথে আটকে দিল, যাতে ঈশানও রুমে আসতে না পারে। মীরা চলে যাওয়া দেখে ঈশান হাসল। মীরাকে সে লজ্জায় পেরেছে এটা বেশ বুঝতে পারছে। তবে ঈশান আর মীরাকে ডাকলো না, টিভি দেখতে লাগলো। মীরা রুমে বসে আছে। পিহু না আসা পর্যন্ত সে বেরই হবে না। কলিং বেল বাজতে দরজা খুলে দেয় ঈশান। পিহু এসেছে। ঈশান মুখে হাসি টেনে বলল, দেখা হয়েছে আব্বুর সাথে? পিহু ঘরে ঢুকতে ঢুকতে বলল, গিয়েছি যখন দেখা করেই এসেছি। মীরা কোথায়? ঈশান মীরা রুমের দিকে ইশারা করে বলল, রুমে আছে। মীরা রুমে দরজা আটকানো দেখে পিহু বলল, ঘুম থেকে উঠেনি? হ্যাঁ, উঠেছে তো। পিহু আর কথা বলল না, নিজের রুমে চলে যায়। 3 দিন পার হয়ে গেল। ঈশান ইফাজের সাথেই থাকছে এখন। তবে মাঝে মধ্যে সে পিহুর সাথে দেখা করতে যায় এবং মীরাকেও বিরক্ত করে আসে। মীরার এখন সব সহ্য হয়ে গেছে। ঈশানের এরকম দুষ্টুমিতে সে অভ্যস্ত। আজ ঈশান সকাল সকালে পিহুর কাছে চলে এসেছে, কিন্তু এসে ঈশান অবাক হলো। সামির, মুক্তার, মোহিতও এসেছে। ড্রয়িং রুমে দেখলো মোহিত সোফায় বসে আছে, গালে হাত দিয়ে। ঈশান মোহিতকে দেখে হাসল। এদিকে ওদিক তাকিয়ে মীরাকে খুঁজল। মীরার রুমে দরজা আটকানো। ঈশা তাই সেদিকে গেল না। রান্নাঘরে উকি দিয়ে দেখলো মুক্তা সামিরের সাথে কথা বলছে আর পিহু রান্নায় ব্যস্ত। ফ্রিজ থেকে একটা আপেল বের করে খেতে খেতে মোহিতের পাশে গিয়ে বসলো, কিন্তু মোহিতের কোনো কথা নেই। ঈশান এক হাতে মোহিতের গলা জড়িয়ে ধরে বলে, কিরে বাসাল, আজকে তুই চুপ কেন? মোহিত গাল থেকে হাত নামিয়ে ঈশানের দিকে তাকিয়ে বলল, আমাকে শক্ত কোনো কচু গাছের ডাল খুঁজে দিবে? ঈশান ভ্রু কুঁচকে বলল, কেন? গলায় দড়ি দিব। ঈশান হাসতে লাগলো মোহিতের কথা শুনে। মোহিত ব্যঙ্গ করে বলল, হেসো না, তোমার হাসিও বের হয়ে যাবে একটু পর। ঈশান হাসি থামিয়ে বলল, কেন, কি হয়েছে? লন্ডন যাওয়ার আগে পাত্রপক্ষ সিনিয়র বউকে দেখে গিয়েছিল, পছন্দ হয়েছে তাদের। আজকে আসছে বিয়ের পাকা কথা বলতে। তুমি বসে থাকো আর আপেল খাও, এরপর আপুর বিয়ের মাংস খেতে হবে না? দাদা দাঁড় দাও বসে বসে। মোহিতের কথা শুনে ঈশানের হাসি গায়েব হয়ে যায়। মীরার বিয়ে ঠিক হয়ে গেছে? ঈশানকে তো কেউ কিছু বলল না, আর মীরা রাজি? ঈশানের চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছে। মীরার বিয়ে অন্য কারোর সাথে হবে, এটা সে মানতেই পারছে না। ঈশান বসা থেকে দাঁড়িয়ে পড়ল।
তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে প্রিয় থেকে অপ্রিয়। এটা গল্পের পঞ্চম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে